আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর মোটামুটি রেকর্ড করতে বসেছি, যার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। অনেকেই খুবই দ্রুত যাতে আমি রেকর্ড আপলোড করি এরকমটা বলছেন, আসলে হয়ে ওঠে না, যার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে এবং আমি দুঃখ প্রকাশ করছি। আজকে আমাদের যেই পাঠের বিষয় ছিল, আমরা পাঠ করছিলাম বিকাশ মনোবিজ্ঞান, ডক্টর সুলতানা বানু কর্তৃক অনুবাদিত, এবং এই বইটির মূল রচয়িতা হচ্ছেন ইবি হারলক, এবং মূল বইটি হচ্ছে ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ। এটিরই একটি অনুবাদ, যেটি কিনা বিকাশ মনোবিজ্ঞান নামে অনুবাদিত করেছেন আমাদের ডক্টর সুলতানা বানু প্রফেসর। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে বাল্যকাল, যেটি কিনা শৈশবের শেষ পর্যায়ে। আমরা পাঠে মনোযোগ দেওয়া শুরু করি। বাল্যকালের বিস্তৃতি 6 বছর থেকে শুরু করে যৌন পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত বয়সকে শিশু মনোবিজ্ঞানীরা শৈশবের শেষ পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন। প্রচলিত ধারণা অনুযায়ী জীবনের এ বয়সটিকে বাল্যকাল বলা যেতে পারে। এ বয়সটির সূচনায় এবং শেষ পর্যায়ে বিশেষ কিছু ক্ষমতার উন্মেষ হয়, যা বালক বালিকাদের ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনের উপর গভীর প্রভাব বিস্তার করে। এ বয়সে শিশুর জীবনের প্রধান পরিবর্তন হলো 5-6 বছর বয়সী শিশু প্রথম আবশ্যিকভাবে স্কুলে যাওয়া শুরু করে। অধিকাংশ শিশুর জন্য ছকবাঁধা জীবনে এটি একটি প্রধান পরিবর্তন। শিশু শ্রেণীতে ভর্তি হলে পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে যেয়ে শিশুদের আচরণের ভারসাম্য নষ্ট হয়। সেজন্য এদের মধ্যে আবেগের প্রাধান্য ঘটে এবং এই বয়সে তাদের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল হয়ে পড়ে। শিশুদের জীবনে শিশু শ্রেণীতে প্রবেশ জীবনের পরিবর্তন নির্দেশক ফলক বা মাইলস্টোন। অতএব স্কুল জীবনের শুরু শিশুদের মনোভাব, মূল্যবোধ, আচরণ পরিবর্তনের জন্য দায়ী বলা চলে। শৈশবের শেষের 2-1 বছরে যে দৈহিক পরিবর্তন সংঘটিত হয়, তার কারণে মনোভাব, মূল্যবোধ ও আচরণের পরিবর্তন হয়। শৈশবের শেষে যে দৈহিক পরিবর্তন হয়, তাতে শিশুর প্রতিষ্ঠিত জীবন দ্বারা ব্যাহত হওয়ায় সাময়িক অস্থিরতা দেখা দেয়। আবার তখন পরিবর্তনের সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ করতে পারে, তখন আচরণের ভারসাম্য রক্ষা হয়। শৈশবের শেষ পর্যায়ে কখন শুরু হয়েছে তা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হলেও কখন এর পরিসমাপ্তি হচ্ছে তা নির্ধারণে অসম্ভব, কেননা যৌন পরিপক্কতা অর্জনকে শৈশব ও কৈশোরের মধ্যবর্তী সীমারেখা হিসেবে ব্যবহার করার রীতি প্রচলিত থাকায় এবং যৌন পরিপক্কতা অর্জনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই বলে কাজটি অত্যন্ত কঠিন। বিভিন্ন শিশু ভিন্ন ভিন্ন বয়সে যৌন পরিপক্কতা অর্জন করে। সেজন্য কোনো শিশু অনেক দেরিতে বাল্যকাল অতিক্রম করে, আবার অনেকে খুব অল্প বয়সেই তরুণ বয়সে পদার্পণ করে। আমেরিকার মেয়েদের ক্ষেত্রে 2 বছর থেকে 13 বছর অর্থাৎ 7 বছর ধরে বাল্য অথবা শৈশবের শেষ পর্যায়ের বিস্তৃতি। ছেলেদের ক্ষেত্রে আরও 1 বছর বেশি অর্থাৎ 2 বছর থেকে 14 বছর পর্যন্ত এই 8 বছর শৈশবের শেষ পর্যায়ে অথবা বাল্যকালের বিস্তৃতি নামেই অভিহিত। বাল্যকালের বৈশিষ্ট্যসমূহ। শিশুর মা বাবা, শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীরা এ বয়সের শিশুর আচরণ বৈশিষ্ট্য লক্ষ্য করে বয়সটিকে যেসব নামকরণ করেছেন, এখানে সে সম্পর্কে আলোচনা করা হলো। 1. মা বাবার প্রদত্ত নাম। অনেক মা বাবার কাছে শৈশবের শেষ পর্যায়ে অর্থাৎ বাল্যকাল একটি গুরুত্বপূর্ণ বয়স। তাদের মতে এই বয়সে শিশুদের যা করতে বলা হয় তা আর করতে চায় না। এ বয়সে শিশুরা মা বাবা ও অন্যান্য আত্মীয় স্বজনের মতামতের চেয়ে বন্ধুদের মতামতকে বেশি প্রাধান্য দেয়। একটু বড় শিশু, বিশেষত ছেলেরা, নিজেদের পোশাক ও জিনিস সম্পর্কে উদাসীন হয়। সেজন্য মা বাবা বাল্যকালের নাম দিয়েছেন অগোছালো বা স্লপি বয়স, কারণ নিজেদের চেহারার দিকে তারা একদম খেয়াল করে না, আর ঘরদূর এত অগোছালো করে রাখে যে তার মধ্যে ঢোকা দুঃসাধ্য ব্যাপার। এমনকি চেহারার পরিপাট্য বজায় রাখা ও জিনিসের যত্ন নেবার জন্য পরিবারে কঠোর বিধিনিষেধ থাকলেও মা বাবা তাগিদ না দিলে অথবা শাস্তির ভয় না দেখালে খুব কম ছেলেমেয়েই নিয়ম মানতে চায়। যেসব পরিবারে ভাই বোন আছে, সেখানে দেখা যায় যে এ বয়সে ভাই বোনদের উত্ত্যক্ত করে এবং তাদের ঠাট্টা করে। বন্ধুদের সাথে মেলামেশা করে তারা এ ধরনের আচরণ শেখে। বোনেরা প্রতিশোধ নেবার চেষ্টা করলে ঝগড়া বেঁধে যায়।
এরকম ঝগড়াঝাটির সময় একে অন্যকে গালি দেয় অথবা মারামারি করে। যে পরিবারে ভাই বোন আছে সেখানেই এ জাতীয় আচরণ নিত্য নৈমিত্তিক হওয়ায় মা বাবা বাল্যকালকে ঝগড়াঝাটির বয়স বা কোয়ারেলসাম হিসাবে স্বীকৃতি দেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও শিশুর কোনো আচরণ নিয়ে ঝগড়া বিবাদ একটি সাধারণ ব্যাপার বলে পারিবারিক পরিবেশেও সবার কাছে খুব কমই আনন্দমুখর হয়। 2. শিক্ষাবিদ প্রদত্ত নাম। শিক্ষাবিদরা বাল্যকালের নাম দিয়েছেন প্রাথমিক শিক্ষার বয়স। এটি এমন একটি বয়স যখন মনে করা হয় যে পরবর্তী জীবনে যুবক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা অর্জন করবে। আরও মনে করা হয় যে এ সময় শিশুরা জ্ঞান অর্জন ছাড়াও খেলাধুলা, নাটক ইত্যাদির নৈপুণ্য অর্জন করবে। শিশুদের কৃতিত্ব অর্জন করার ইচ্ছার পরিপ্রেক্ষিতে বাল্যকাল শিশুদের কাছে একটি সংকটময় বয়স হিসাবে পরিচিত। এ বয়সে কৃতিত্ব অর্জনের অভ্যাস অনুযায়ী বালক বালিকাদের 3 শ্রেণীতে বিভক্ত করা যায়: সবসময় কৃতিত্ব অর্জনকারী, নিচু মানের কৃতিত্ব অর্জনকারী ও অত্যাধিক কৃতিত্ব অর্জনকারী। কৃতিত্ব অর্জনের এরকম যে কোনো একটি অভ্যাস গড়ে উঠলে তা প্রাপ্তবয়সেও একরকম থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাল্যকালে কৃতিত্ব অর্জনের মাত্রা ও প্রাপ্তবয়সে কৃতিত্ব অর্জনের মাত্রার মধ্যে সম্পর্ক রয়েছে। স্কুল জীবন থেকেই শিশুদের মধ্যে সাধ্য অনুযায়ী সাধ্যের অতিরিক্ত অথবা সামান্য পরিশ্রম করে পরীক্ষায় সাফল্য লাভের প্রবণতা সৃষ্টি হয়। এ অভ্যাস এককভাবে চলতে থাকে এবং শুধু যে লেখাপড়ায় সীমাবদ্ধ থাকে তা নয়, জীবনের অন্যান্য দিকেও তা ছড়িয়ে যায়। মেয়েরা প্রাথমিক শিক্ষা জীবন শেষ হওয়ার অনেক আগেই প্রচলিত রীতি অনুযায়ী বুঝতে পারে যে ক্লাসের পড়াশোনায় ছেলেদের চেয়ে ভালো করলে কোনো স্বীকৃতি পাওয়া যায় না। তাই তারা সামান্য পরিশ্রম করে পড়াশোনা করে। ক্রমে এ প্রবণতা অভ্যাসে পরিণত হয়ে জীবনের বিভিন্ন দিকে প্রসারিত হয় বলে পরিণতিস্বরূপ আমেরিকান সমাজে সাধারণভাবে বলা হয় যে মেয়েরা সাফল্য অর্জনকে সবসময় এড়িয়ে চলে এবং পঞ্চম কি ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সাথে সাথে বৈশিষ্ট্যটি কম বেশি মেয়েদের মধ্যেই দেখতে পাওয়া যায়। মনোবিজ্ঞানী প্রদত্ত নাম। মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে শেষ পর্যায়ে শৈশব অথবা বাল্যকাল দল গঠনের বয়স বা গ্যাং এজ। তারা মনে করেন যে এটি এমন একটি বয়স যেখানে শিশুদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমবয়সী দলের স্বীকৃতি অর্জন এবং সে দলের সদস্যপদ লাভ করা। এ উদ্দেশ্য চরিতার্থ করতে তারা দলীয় আদর্শ মান অনুসারে পোশাক পরে, কথা বলে এবং সে অনুযায়ী আচরণ করে। যে জন্য মনোবিজ্ঞানীরা জীবনের এই পর্যায়টিকে দলীয় নীতি মেনে চলার বয়স আখ্যা দিয়েছেন। দলীয় আদর্শ বালক বালিকার কাছে যে কত গুরুত্বপূর্ণ তা চার্চ ও স্টোন সুন্দরভাবে বর্ণনা করেছেন। একটি 7 অথবা 8 বছরের বালক অন্যান্যদের চেয়ে নিজেকে পৃথক মনে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাপ বলে মনে করে। নিজের কাছে পরিবার অথবা স্কুলের কাছে গ্রহণযোগ্য না হলেও সে দলের অন্যান্য বালকদের অনুকরণে একরকম পোশাক পরে এবং বিশেষ ধরনের আচরণ করে। বালকদের সৃজনশীলতার উপর আমেরিকায় পরিচালিত গবেষণায় দেখা গেছে যে যদি পরিবার তাদের সমালোচনা না করে এবং বন্ধুবান্ধব যদি ঠাট্টা বিদ্রূপ না করে তবে তারা সৃজনশীল কাজে সমস্ত শক্তি নিয়োজিত করে। সেজন্য মনোবিজ্ঞানীরা বাল্যকালকে সৃজনশীল কর্মকাণ্ডের বয়স বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ বাল্যকাল জীবনে এমন একটি বয়স যখন শিশু গতানুগতিক ধারা অনুসরণ করবে না, নতুন কিছু সৃষ্টি করবে, সেটি নির্ধারিত হয়। শৈশবের প্রথম পর্যায়ে সৃজনশীলতার উন্মেষ ঘটলেও শৈশবের শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত শিশুরা সে ক্ষমতা কাজে প্রয়োগ করতে পারে না। মনোবিজ্ঞানীদের মতে বাল্যকাল খেলাধুলা করার বয়স, কারণ এ সময় তারা যে শুধু বেশিরভাগ সময় খেলায় ব্যয় করে তা নয়, ছোটবেলা যেসব খেলা করেছে সেগুলো এবং পরবর্তী তরুণ বয়সে যেসব খেলা করবে তারও কিছু কিছু খেলা খেলে। তাই খেলার জন্য কত বেশি সময় ব্যয় করছে সে বিষয়টি এ ধরনের নামকরণের জন্য তেমন গুরুত্ব বহন নয়, বরং খেলাধুলার পরিধি বেড়ে যায় বলে মনোবিজ্ঞানীরা এভাবে নামকরণ করেছেন। বাল্যকালের বিকাশমূলক কার্যাবলী বা ডেভেলপমেন্টাল টাস্ক। অন্যান্য বয়সের মতো বাল্যকালেও শিশুদের বিশেষ বিশেষ ক্ষমতা অর্জন করতে হয়। এ বয়সের বিকাশমূলক কাজের বিবরণ প্রথম অধ্যায়ে হ্যাবিঘাস্টের উদ্ভাবিত তালিকায় দ্রষ্টব্য। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সমাজ প্রত্যাশিত এই ক্ষমতাগুলো শিশুদের অবশ্যই অর্জন করতে হয়। এসব ক্ষমতা অর্জন করতে ব্যর্থ হলে একটি শিশুর আচরণকে অপরিপক্ক অথবা অপরিণত বা ইম্যাচার আচরণ বলা হয়।
পরিণতিতে সমবয়স্ক দলের স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হবে এবং একই বয়সের পরিপক্কতা অর্জনকারী শিশুর সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না। স্কুল পূর্ব বয়সে এসব ক্ষমতা শিশুর মা বাবার সহযোগিতায় অর্জন করে, কিন্তু শৈশবের শেষ পর্যায়ে ক্ষমতার বিকাশ সাধনের বেশিরভাগ দায়িত্ব অর্পিত হয় শিক্ষক মণ্ডলীর উপর। বন্ধুবান্ধবও এর খানিকটা দায়িত্ব বহন করে। উদাহরণস্বরূপ কিছু কিছু বিশেষ নৈপুণ্য যেমন বই পড়া, লেখা, সংখ্যা গণনা, স্কুল ও সমাজের প্রতি মনোভাব ইত্যাদি শেখানো মা বাবা ও শিক্ষকদের গুরুদায়িত্ব। মা বাবা প্রধানত এইসব নৈপুণ্য শেখানোর পরিবেশ সৃষ্টি করলেও বালক বালিকা সাধারণত সমবয়স্ক দলের কাছ থেকে এসব অভিজ্ঞতা অর্জন করে। মেয়েদের চেয়ে ছেলেরা দেরিতে যৌন পরিপক্কতা অর্জন করে বলে এদের বাল্যাবস্থা দেরিতে শেষ হয়। সময় বেশি পাওয়ায় স্বাভাবিকভাবেই ছেলেরা বিকাশ সংক্রান্ত যোগ্যতা সুন্দরভাবে অর্জন করতে শেখে এবং মেয়েদের চেয়ে বেশি পরিপক্কতা অর্জন করে। তবে এ ধারণার বিজ্ঞানভিত্তিক সমর্থন এখনও পাওয়া যায়নি। যে প্রমাণ পাওয়া যায় তাতে এক বয়সী ছেলে মেয়ের মধ্যে বেশি পরিপক্ক হতে দেখা যায়। গবেষকেরা এর কারণ হিসেবে বলেছেন যে মেয়েরা বড়দের কাছ থেকে ছেলেদের চেয়ে বেশি উপদেশ পায় এবং বয়স্ক ব্যক্তির পরিচালনাধীনে অধিকাংশ কাজ শেখার সুযোগ পায়। বাল্যকালের শারীরিক বিকাশ। প্রায় 2 বছর বয়সন্ধির যৌন পরিবর্তন শুরু না হওয়া পর্যন্ত সারা বাল্যকাল ধরে বিকাশ ধীরগতিতে চলতে থাকে। বয়সন্ধি শুরু হওয়ার সাথে সাথে বিকাশের মাত্রা খুব বেশি হয়। বয়সন্ধির আকস্মিক দ্রুত বৃদ্ধির ধারা শুরু হওয়ার আগে ছেলেমেয়ের শারীরিক বিকাশের বর্ণনা নিচে দেওয়া হলো। 1. উচ্চতা। উচ্চতা। এ বয়সে আমেরিকার শিশুদের উচ্চতা বছরে 2-3 ইঞ্চি বৃদ্ধি পায়। 11 বছরের মেয়েদের গড় উচ্চতা 58 ইঞ্চি এবং ছেলেদের গড় উচ্চতা 57.5 ইঞ্চি হয়। এখানে একটি রেখাচিত্রে বাল্যকালের ধীরগতি সম্পন্ন বিকাশ দ্বারা কীভাবে বয়সন্ধিকালে দ্রুতগতিতে সম্পন্ন হয় তা দেখানো হলো। সেখানে দেখানো হচ্ছে যে 7 থেকে 8 বছর বয়সে যে পুরুষগুলো আছে, এখানে একটি চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে শৈশবের শেষ পর্যায়ে এবং তারুণ্যের সূচনার প্রাককালে উচ্চতার বৃদ্ধিটা কেমন হয় পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটা মহিলার ক্ষেত্রে সেই বয়সটা বা একটা নারীর ক্ষেত্রে সেই বয়সটা মোটামুটি 9 বছর থেকে 11 বছর বা 11 বছরের চেয়েও কিছুটা কম, মানে 9 থেকে 11 বছর বয়স পর্যন্ত তাদের মানে যে উচ্চতা বৃদ্ধি খুব দ্রুত পায় এবং সেটি কিনা ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হয় বা 11 বছর থেকে প্রায় মোটামুটি 13 বছর বয়স পর্যন্ত বা 14 বছর বয়স পর্যন্ত ছেলেদের উচ্চতাটা দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু মেয়েদের উচ্চতাটা বৃদ্ধি পায় মূলত 9 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত। এবং আরেকটি চিত্রে এখানে ওজনের একটি তারতম্য দেখানো হয়েছে। সেই ওজনের জায়গাটাতে দেখানো হয়েছে যে একজন পুরুষের ওজন বৃদ্ধি পায় সবচেয়ে দ্রুত হচ্ছে 11 থেকে মোটামুটি 15 বছর বয়স পর্যন্ত এবং একজন মহিলার সেটি বৃদ্ধি পায় মোটামুটি 9.5 বছর থেকে 10-11 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, এখানে ওজন বাল্যকালে সবসময় ওজন এক হারে বৃদ্ধি পায় না। পাশ্চাত্য দেশে এ বয়সে প্রতি বছর শিশুদের ওজন বৃদ্ধির মাত্রা 3 থেকে 5 পাউন্ড অথবা তার বেশি হতে দেখা যায়। 11 বছরের মেয়েদের গড় ওজন 88.5 পাউন্ড এবং একই বয়সের ছেলের গড় ওজন 85.5 পাউন্ড হয়ে থাকে। 3. দৈহিক অনুপাত। সারা দেহের অনুপাতে মাথার আকৃতি ছোট, মুখ গহ্বর ও চোয়াল বড় হওয়ায় মুখমণ্ডলের বিভিন্ন অংশ সমানুপাতিক হয় না। কপাল প্রশস্ত এবং সমান হয়, ঠোঁট পুষ্ট হয়, নাক লম্বা হয়ে চেহারার সাথে মানানসই হয়, দেহ কাণ্ডের প্রশস্ততা কমে আসে, গলার আকৃতির পরিবর্তন হয়, তলপেটের ফোলাভাব কমে যায়, বাহু এবং পা লম্বা হলেও পেশিতন্ত্রের অপরিপক্কতার কারণে গড়ন সুন্দর দেখায় না। হাত এবং পায়ের পাতা ধীরে ধীরে প্রশস্ত হতে থাকে। 4. পৈশিক এবং স্নেহকলা বৃদ্ধির অনুপাত। বাল্যকালে পৈশিক কলার চেয়ে স্নেহকলার আকৃতি ও সংখ্যা বেশি বৃদ্ধি পায়। এজন্য বয়সন্ধিকালে হঠাৎ দ্রুত বৃদ্ধি সংঘটিত হয়। রোগা পাতলা শিশুদের চেয়ে নাদুস নুদুস শিশুদের ক্ষেত্রে পেশিকলার চেয়ে স্নেহকলার সংখ্যায় বেশি বলে জানা যায়। মাঝামাঝি গড়নের বালক বালিকার 2 ধরনের কলার সংখ্যা একরকম থাকায় দেহের গঠন সুন্দর হয়। 5. দাঁত। বয়সন্ধির বয়সে প্রবেশের আগে শিশুদের মোট স্থায়ী 32টি দাঁতের মধ্যে 18টি দাঁত উঠে যায়। শেষ 4টি দাঁত, যেগুলো আক্কেল দাঁত বা উইজডম টিথ নামে পরিচিত, সেগুলো সাধারণত তরুণ বয়সে ওঠে। এ বয়সে দৈহিক বৃদ্ধি সম্পর্কে
উপরের লিখিত বক্তব্য সঠিক হলেও এর ব্যতিক্রম দেখা যায়। গবেষণার সাহায্যে জানা যায় যে অপর পৃষ্ঠার বিষয়গুলো দৈহিক বৃদ্ধির উপর প্রভাব বিস্তার করে। দৈহিক গঠন বা বডি বিল্ড শিশুর উচ্চতা ও ওজনের উপর প্রভাব বিস্তার করে। ভারী গড়ন বিশিষ্ট বা মেসোমর্ফ শিশুর চেয়ে লম্বা পাতলা গড়নের একটুমর্ফ শিশুদের ওজন কম। গবেষণায় আরও জানা গিয়েছে যে ভারী গড়নের ছেলেমেয়ে রোগা পাতলা গড়ন ও নাদুস নুদুস ছেলেমেয়েদের চেয়ে বেশি তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং যৌন পরিবর্তনও এদের মধ্যে আগে শুরু হয়। ভালো স্বাস্থ্য ও উন্নত মানের পুষ্টি শিশুর বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক বয়সী শিশুদের স্বাস্থ্য যত ভালো থাকবে এবং পুষ্টিকর খাবার খাবে তত তাড়াতাড়ি দৈহিক বৃদ্ধি ও বিকাশ সম্পন্ন হবে। গবেষণায় দেখা গিয়েছে যে যেসব শিশু দেরিতে রোগ প্রতিরোধক টিকা অথবা ঔষধ খাওয়ানো হয়েছে তাদের চেয়ে যাদের অল্প বয়সে এ ধরনের ঔষধ খাওয়ানো হয়েছে সেসব শিশুর এ বয়সে প্রথম থেকেই দৈহিক বৃদ্ধি অনেক বেশি। মানসিক চাপও বালক বালিকার বিকাশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আবেগের ভারসাম্যহীনতা দৈর্ঘ্যের চেয়ে ওজনের ক্ষতিসাধন বেশি করলেও দেখা যায় যে শান্তশিষ্ট শিশুরা খিটখিটে স্বভাবের শিশুদের চেয়ে বেশি তাড়াতাড়ি বড় হয়। গড় বুদ্ধির অধিকারী অথবা গড় মানের চেয়ে কম বুদ্ধির অধিকারী বালক বালিকার চেয়ে প্রখর বুদ্ধির অধিকারী শিশুদের দৈর্ঘ্য ও ওজন দুইই বেশি হতে দেখা যায়। কিন্তু একই পরিবারের ভাই বোনদের মধ্যে এরকম তফাৎ দেখা যায় না। এর কারণ ব্যাখ্যা করে লেখক ও কেলর বলেছেন যে প্রখর বুদ্ধিসম্পন্ন বালক বালিকা সম্ভবত এমন পরিবারে বড় হয়েছে যেখানে সব বয়সী শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়েছে, ফলে শরীরে উপযুক্ত পুষ্টি সরবরাহের মাধ্যমে এদের বৃদ্ধিও বেশি হয়েছে। শৈশবের প্রথম পর্যায়ে ছেলে ও মেয়েদের বিকাশ ধারার মধ্যে সেরকম কোনো পার্থক্য না থাকলেও শেষ পর্যন্ত অর্থাৎ বাল্যাবস্থায় বিকাশ ধারার পার্থক্য সুস্পষ্ট হয়ে ওঠে। মেয়েদের 1 বছর পরে ছেলেদের মধ্যে বয়সন্ধির আকস্মিক দ্রুত বৃদ্ধি বা গ্রোথ স্পার্ট হওয়া শুরু হয় বলে একই বয়সের ছেলেরা মেয়েদের চেয়ে একটু খাটো ও কম ওজন বিশিষ্ট হয়। মেয়েদের স্থায়ী দাঁত ছেলেদের চেয়ে আগে ওঠে। অন্যদিকে ছেলেদের মাথা ও মুখের আকৃতির তুলনায় বেশি প্রশস্ত হয়। বাল্যাবস্থায় শিশুদের দেখে প্রাপ্তবয়সে তাদের উচ্চতা কত হবে তা নির্ণয় করার পদ্ধতি এখনও উদ্ভাবিত হয়নি। আজকাল মা বাবার আকুতি লক্ষ্য করে শিশুর ভবিষ্যৎ উচ্চতা সম্বন্ধে অনুমান করা হয়ে থাকলেও শৈশবের শেষ পর্যায়ে তারা কোন বয়স পর্যন্ত বেড়েছে এবং বৃদ্ধির মাত্রা কেমন ছিল তার উপর গুরুত্ব আরোপ করা হয়। বাল্যকালে নৈপুণ্য অর্জনের বৈশিষ্ট্য। বাল্যকালের শুরুতে বিভিন্ন নৈপুণ্য অর্জন করায় শিশুদের অনেক কাজ করার যোগ্যতা থাকে। এই বয়সে কোন নৈপুণ্য শিখবে তা পরিবেশ শেখার সুযোগ, দেহের গড়ন ও বন্ধুবান্ধবের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ ছেলেমেয়ের খেলা লক্ষ্য করলে দেখা যায় যে লিঙ্গভেদে খেলার রূপ যে শুধু পৃথক হয় তা নয়, এ বয়সে খেলা করার পদ্ধতিও ভিন্ন। মেয়েরা সাধারণত ছবি আঁকা, সেলাই, তাঁত বোনা ইত্যাদি সূক্ষ্ম কাজগুলো ছেলেদের চেয়ে ভালো করে। ছেলেরা আবার যেসব কাজ শক্তি নিয়োগ করে, বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ব্যবহার করা যায় সেগুলো দক্ষতার সঙ্গে করতে পারে, যেমন হাত দিয়ে বল ছোড়া, লাথি মেরে বল অনেক দূরে পাঠিয়ে দেওয়া ইত্যাদি। পরিবারের আর্থসামাজিক অবস্থা অনুযায়ী বালক বালিকা বিভিন্ন ধরনের নৈপুণ্য অর্জন করে। উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়ে প্রত্যেক বয়সেই নিম্নবিত্ত ছেলেমেয়ের চেয়ে বিভিন্ন কাজের নৈপুণ্য অনেক কম অর্জন করে। নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে নিজের কাজ ও অন্যকে সাহায্য করার কৌশলগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর বালক বালিকা খেলাধুলার কৌশল সুন্দরভাবে আয়ত্ত করতে সক্ষম। বাল্যকালের বিভিন্ন প্রকার নৈপুণ্য। বাল্যকালে অর্জিত নৈপুণ্যগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা নিজের কাজ করা। 1. নিজের কাজ নিজে করার নৈপুণ্য। 2. সামাজিক কাজে অংশগ্রহণ করার কৌশল। 3. লেখাপড়ার কৌশল। 4. খেলাধুলার নৈপুণ্য। যাবতীয় নৈপুণ্য কোনো না কোনোভাবে যে সামাজিক আচরণ বৈশিষ্ট্য অর্জনের জন্য অপরিহার্য তা গবেষণায় দেখা গিয়েছে। নিচে বিভিন্ন শ্রেণীর নৈপুণ্য বর্ণনা করা হলো। 1. নিজের কাজ নিজে করার কৌশল বা সেলফ হেল্প স্কিল। এ বয়সে ছেলেমেয়েকে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো খাওয়া, পোশাক পরা, নিজেকে ফিটফাট রাখা ইত্যাদি কাজগুলো অল্প পরিশ্রম ও অল্প সময়ে অবশ্যই করতে হয়। শৈশবের প্রথম পর্যায়ের মতো এখন ছেলেমেয়েদের এসব কাজ বিশেষ মনোযোগ ও সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা নেই। সামাজিক নৈপুণ্য বা সোশ্যাল হেল্প স্কিল। অন্য ব্যক্তিকে সাহায্য করতে শেখা এই শ্রেণীর অন্তর্গত। বাড়ির কাজের মধ্যে রয়েছে বিছানা পাতা, ঘর ঝাড়া, মোছা, স্কুলে অপ্রয়োজনীয় কাগজপত্র পরিষ্কার করা, বোর্ডের লেখা মুছে ফেলা, খেলার মাঠে সবার সাথে মিলে কিছু তৈরি করা, যেমন গাছের বাড়ি ইত্যাদি। 3. লেখাপড়ার নৈপুণ্য বা স্কুল স্কিল।
স্কুলে শিশুরা লেখা, আঁকা, মাটির জিনিস তৈরি করা, রঙিন চক দিয়ে ছবি আঁকা, সেলাই করা, রান্না করা ও কাঠের কাজ ইত্যাদি কৌশল আয়ত্ত করে। 4. খেলাধুলার নৈপুণ্য। বড় শিশুরা হাত দিয়ে বল ধরে ছুঁড়ে ফেলা, 2 চাকার সাইকেল চালানো, স্কেটিং করা, সাঁতার কাটা ইত্যাদি খেলা সংক্রান্ত কৌশলগুলো আয়ত্ত করে। ছেলে মেয়ে ডান অথবা বাম অর্থাৎ যে কোনো একটি হাত দিয়ে কাজ করতে এত পটু হয়ে যায় যে সবসময় যে কোনো হাত ব্যবহার করার অভ্যাস বদলানো অসম্ভব। এ বয়সে অপেক্ষাকৃত বড় ছেলে মেয়ে বা হাত ব্যবহার করলেও অনেক বাহাতি শিশুকে 2 হাতই একসাথে ব্যবহার বা অ্যাম্বাইডেক্সট্রাস আমি বানানটি করে দিচ্ছি, AMBIDEXTROUS করতে দেখা যায়। স্কুলের পড়াশোনা ও খেলাধুলা করতে গিয়ে তারা যখন নতুন নতুন কাজ করার কৌশল আয়ত্ত করে তখন ডান হাত ব্যবহারে অভ্যস্ত ছেলে মেয়েকেও শিক্ষক ও খেলার সাথীদের আচরণ ধারা অনুকরণ করতে হয়। এরকম পরিস্থিতিতে এদের কাছে বা হাতের সাহায্যে ডান হাত দিয়ে কাজ করার কৌশলগুলো আয়ত্ত করা কঠিন বিবেচিত হয় বলে বা হাতি শিশুরা নিজেদের হাত ব্যবহারের পদ্ধতি বদলাতে চেষ্টা করে। পরিণতিস্বরূপ কোনো কোনো ক্ষেত্রে বাম হাত দিয়ে কাজ করে, আবার কখনো কখনো ডান হাত ব্যবহার করে। কোনো একটি হাত দিয়ে কাজ করার অভ্যাস একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা বদলানো শিশুদের পক্ষে কষ্টকর হওয়ায় বাল্যকালের শুরুতে বা হাতি বালক বালিকাদের মধ্যে খুব নগণ্য সংখ্যক ছেলে মেয়ে হাত ব্যবহারের পদ্ধতি বদলাতে পারে। হাত ব্যবহারের অভ্যাস পরিবর্তন করা কঠিন এবং পরিবর্তনের ফলে ছেলে মেয়ের আবেগ বিঘ্নিত হয় বলে পাশ্চাত্যের উন্নত শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীকে হাত ব্যবহার প্রণালী বদলানোর জন্য কখনো চাপ দেয় না। এর পরিবর্তে শিশুদের কাজ করার নতুন কৌশল শেখানোর মাধ্যমে তারা বা হাত দিয়ে কাজ করতে অভ্যস্ত শিশুরা যখন নতুন কোনো কাজ ডান হাত দিয়ে করার আগ্রহ প্রকাশ করে কেবল তখনই শিক্ষকেরা উৎসাহ দেয়। তবে সবসময় শিক্ষকেরা বা হাতি ছাত্রছাত্রীদের 2টি হাত ব্যবহার করতে উৎসাহিত করে। বাল্যকালে কথার উন্নতি। এ বয়সে সামাজিক পরিবেশ বিস্তৃতি লাভ করার সাথে সাথে বড় ছেলে মেয়ে বুঝতে পারে যে বন্ধুদের স্বীকৃতি পেতে হলে কথা বলা দরকার। এ ধারণার পরিপ্রেক্ষিতে তারা সুন্দরভাবে কথা বলতে সচেষ্ট হয়। তারা এও বুঝতে পারে যে কান্না ও আকার ইঙ্গিতের মতো সহজ প্রকাশভঙ্গি অগ্রহণযোগ্য। এরকম উপলব্ধি ভালোভাবে কথা বলার উৎসাহ আরও বৃদ্ধি করে। সম্ভবত ওই বয়সে ছেলে মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো এই যে কারোর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করতে হলে একজন কী বলছে তার অর্থ বুঝতে হবে। অন্যের কথায় অর্থ যদি সে বুঝতে না পারে তবে যে শুধু ভাব বিনিময় করতে পারবে তা নয়, এর চেয়েও গুরুতর বিষয় হচ্ছে সঙ্গীরা যা বলে তার কথা হয়তো বেখাপ্পা অথবা বেমানান হবে, ফলে সঙ্গীরা তাকে গ্রহণ করবে না। 4টি বিষয় বাল্যকালে ছেলে মেয়ের কথার উন্নতি সাধন করে। প্রথমত, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মা বাবা মনে করেন যে কথা মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এজন্য তারা শব্দের ভুল উচ্চারণ ও ব্যাকরণের ত্রুটি শুধরিয়ে দিয়ে এবং পরিবারের সবাই যখন কথোপকথন করে তখন এ বয়সে ছেলে মেয়েকে কথা বলতে উৎসাহিত করেন। দ্বিতীয়ত, রেডিও টেলিভিশন শৈশবের প্রথম পর্যায়ের মতো শেষ পর্যায়ের ছেলে মেয়ের সামনেও সুন্দরভাবে কথা বলার আদর্শ নমুনা উপস্থাপন করতে পারে। প্রচার মাধ্যমগুলো বড় ছেলে মেয়ের মধ্যে মন দিয়ে ক্ষমতা বৃদ্ধি করার ফলে ছোট শিশুদের মতো এ বয়সে ছেলে মেয়েদের অন্যের কথার অর্থ বোঝার ক্ষমতাও উন্নতি হয়। তৃতীয়ত, বই পড়তে সক্ষম হওয়ার সাথে সাথে এ বয়সে ছেলে মেয়ের শব্দ ভাণ্ডারে নতুন নতুন শব্দ সংযোজিত হয় এবং তারা সঠিক বাক্য তৈরি করার নিয়মাবলীর সাথে পরিচিত হয়। চতুর্থত, স্কুলে ভর্তি হলে শিক্ষকেরা ভুল শব্দ উচ্চারণ এবং শব্দের সাথে ভুল অর্থ ব্যবহার শুধরে দেন বলে শিশুরা খুব তাড়াতাড়ি অসুবিধাগুলো কাটিয়ে ওঠে বলে জানা যায়। এটা সত্যি যে স্কুলে সব শিশুই ভাষার উন্নতি সাধনের জন্য একই ধরনের সুযোগ পায়, কিন্তু তা সত্ত্বেও সবার ভাষার একরকম উন্নতি হয় না। দেখা গেছে যে কথা বলতে শেখার বিভিন্ন দিকে বিভিন্ন মাত্রায় উন্নতি সাধিত হয়। কথা বলার প্রক্রিয়া বিশ্লেষণ করলে 1 শব্দভাণ্ডার তৈরি বা ভোকাবুলারি বিল্ডিং, 2 উচ্চারণ প্রনাউন্সিয়েশন, 3 বাক্য গঠন বা সেন্টেন্স। এর ক্ষেত্রে এ বয়সে যে উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো নিম্নরূপ। 1. শব্দভাণ্ডার তৈরি বা ভোকাবুলারি বিল্ডিং। সারা বাল্যকাল ধরে ছেলে মেয়ের শব্দভাণ্ডারে খুব তাড়াতাড়ি নতুন শব্দের সংযোজন হয়। স্কুলের পাঠ্য বই পড়ে, ক্লাসের সহপাঠীদের সাথে কথাবার্তা বলে ও রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠানমালা থেকে ছেলে মেয়ে নতুন নতুন শব্দ শেখে। পরে তারা শব্দগুলো পড়া ও লেখার কাজে ব্যবহার করে।
এসব শব্দ বিশেষ কোনো অর্থ বোঝাতে ব্যবহার করা হয় না, বরং সাধারণত কথাবার্তার সময় শব্দগুলো ব্যবহার করা হয় বলে এগুলো সাধারণ শব্দভাণ্ডার বা জেনারেল ভোকাবুলারি নামে পরিচিত। গবেষকদের হিসাব অনুযায়ী আমেরিকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে 20,000 থেকে 24,000 শব্দের সাথে পরিচিত। অর্থাৎ আদর্শ একটি অভিধানে যত শব্দ থাকে তার প্রায় শতকরা 5% অথবা 6% শব্দের সাথে তাদের পরিচয় হয়। ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হলে ছাত্রছাত্রীদের পরিচিত শব্দের সংখ্যা দাঁড়ায় আনুমানিক 50,000। এ বয়সে ছেলে মেয়ে যে শুধু নতুন নতুন শব্দ শেখে তাই নয়, তারা শব্দের নতুন নতুন অর্থও শেখে। এভাবে তাদের শব্দভাণ্ডারের প্রসার ঘটে। স্বাভাবিক নিয়মে অল্প শিক্ষিত মা বাবার সন্তানেরা বেশি শব্দ ব্যবহার করতে পারে, আবার প্রত্যেক বয়সে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি শব্দ ব্যবহার করতে পারে। সাধারণ অর্থে ব্যবহৃত শব্দ ছাড়াও বাল্যকালে ছেলে মেয়ে বিশেষ অর্থে ব্যবহৃত কিছু কিছু শব্দের অর্থ বুঝতে শেখে। বিশেষ বিশেষ অর্থবহ শব্দগুলো নিচে উল্লেখ করা হলো। ক, শিষ্টাচার বিষয়ক শব্দ বা অ্যাথেলকুয়েট ভোকাবুলারি। প্রথম শ্রেণীর লেখাপড়া শেষ করে বালক বালিকা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়, তখন বাড়িতে কাউকে কিভাবে অনুরোধ করতে হয়, যেমন প্লিজ অথবা ধন্যবাদ জ্ঞাপন, থ্যাংক ইউ করতে হয়, তা শেখার সুযোগ পায়। তারা সাধারণত বড়দের ব্যবহৃত শিষ্টাচার বিষয়ক শব্দের অধিকাংশ শব্দ ব্যবহার করতে পারে। খ, বর্ণ বিষয়ক শব্দ বা কালার ভোকাবুলারি। বালক বালিকা স্কুলে ভর্তি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই সচরাচর ব্যবহৃত রং এবং সচরাচর যেসব রং ব্যবহৃত হয় না সেই সবেরও কোনোটির নাম শেখে, কারণ স্কুলে পড়াশোনার সাথে সাথে ছবি আঁকার প্রশিক্ষণও শুরু হয়। গ, সংখ্যাবাচক শব্দ। অঙ্ক করতে শেখা অর্থাৎ সংখ্যা এবং সংখ্যা ব্যবহারের নিয়ম শেখার সাথে সাথে বিভিন্ন সংখ্যা এবং সংখ্যার অর্থ বালক বালিকা বুঝতে পারে। অর্থ বিষয়ক শব্দ বা মানি ভোকাবুলারি। বালক বালিকা স্কুলে এবং বাড়িতে বিভিন্ন ধরনের মুদ্রা যেমন পয়সা, টাকা ইত্যাদি চিনতে শেখে। একই সাথে বিভিন্ন অঙ্কের রসিদ ও বিলের অর্থ বুঝতে পারে। সময় বিষয়ক শব্দ। বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে বালক বালিকা সময় বিষয়ক অনেক শব্দ শোনে, কিন্তু সেকেন্ড, মিনিট ও ঘন্টা ইত্যাদি শব্দগুলোর সঠিক হিসাব সবসময় বুঝতে পারে না। গালি বিষয়ক শব্দ এবং কসম বিষয়ক শব্দ। স্ল্যাং ওয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার ওয়ার্ড ভোকাবুলারি। বড় ভাই বোন, প্রতিবেশী ও বড় ছেলে মেয়েদের কাছ থেকে এ বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের গালি ও কসম শেখে। এ বয়সের ছেলে মেয়ে মনে করে যে এই ধরনের শব্দ উচ্চারণ করলে সবাই তাদের বড় হয়েছে বলে মনে করবে। তারা এও মনে করে যে শব্দগুলো ব্যবহার করলে অন্যের মনোযোগ আকর্ষণ করা যাবে। ছ, সাংকেতিক শব্দ বা সিক্রেট ভোকাবুলারি। অন্তরঙ্গ বন্ধুদের সাথে কথোপকথনের সময় বালক বালিকা বিভিন্ন ধরনের সাংকেতিক শব্দ ব্যবহার করে। কখনো কখনো লিখিত আকারে সাংকেতিক চিহ্ন বা সিম্বলিক মাধ্যমে অথবা একটি অক্ষরের জায়গায় অন্য অক্ষর লিখে শিশুরা মনের ভাব প্রকাশ করে। মৌখিকভাবে কখনো কখনো শব্দের বিকৃত উচ্চারণ করে, আবার বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যে অথবা আঙ্গুল দিয়ে নির্দেশ করে পরস্পরের সাথে কথোপকথন চালায়। সাধারণত তৃতীয় শ্রেণীতে প্রবেশ করার পর বালক বালিকা উপরি লিখিত যে কোনো ধরনের সাংকেতিক ভাষা ব্যবহার করতে শুরু করে এবং বয়ঃসন্ধির প্রাক্কালে এ জাতীয় ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করে। উপযুক্ত অনুচ্ছেদে উল্লেখিত বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করার প্রবণতা ছেলে ও মেয়েদের মধ্যে একরকম নয়। গবেষণায় দেখা গিয়েছে যে ছেলেদের চেয়ে মেয়েরা পোশাক সম্বন্ধে বেশি সচেতন এবং রং ব্যবহার করে কাজ করে বেশি। যেমন পুতুলের ঘরে রং দেওয়া বলে তারা ছেলেদের চেয়ে বেশি রঙের নাম জানে। অন্যদিকে গালি, বিভিন্ন ধরনের কসম ছেলেদের কাছে পৌরুষের পরিচয়ক বিবেচিত হওয়ায় তারা এই জাতীয় খারাপ শব্দ বেশি জানে, কিন্তু মেয়েরা সাংকেতিক শব্দ বেশি বোঝে। গালি, কসম ইত্যাদি শব্দের অর্থ বোঝার ক্ষমতা ও ব্যবহার পরিবারের আর্থসামাজিক মর্যাদার উপর নির্ভর করে। আরও দেখা গিয়েছে যে নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চবিত্ত পরিবারের একই বয়সের ছেলে মেয়েদের চেয়ে খারাপ শব্দ বেশি ব্যবহার করে। নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা প্রায় সবসময় বাজার থেকে নিজে জিনিসপত্র কিনে আনে বলে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদের চেয়ে টাকা পয়সা বেশি চেনে এবং টাকা পয়সা লেনদেনের হিসাব খুব অল্প বয়সেই আয়ত্ত করে। 2, উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন। শৈশবের প্রথম পর্যায়ের চেয়ে এ বয়সের ছেলে মেয়ের শব্দ উচ্চারণে ভুল কম হয়। নতুন কোনো শব্দ প্রথমে শিখলে তা 2-1 বার ভুলভাবে উচ্চারণ করলেও খুব তাড়াতাড়ি তা শুধরিয়ে নেয়। তবে নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ের মধ্যে এরকম দেরিতে হয়, কারণ সেসব পরিবারের ছেলে মেয়ে সবসময়ই মা বাবার কাছে ভুল উচ্চারণ শোনে। যেসব পরিবারের ছেলে মেয়ে দুটি ভাষায় কথা বলতে শেখে তাদের সঠিক উচ্চারণ শিখতে আরও দেরি হয়। 3, বাক্য গঠন বা ফর্মিং সেন্টেন্স। শিশুর বয়স 2 বছর পূর্ণ হলে বিভিন্নভাবে কথা বলার কৌশল আয়ত্ত করা আবশ্যক হয়ে পড়ে।
আবার 6 থেকে 9 বছরের মধ্যে জটিল বাক্য বলার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রথম দিকে শিশুরা খাপছাড়া ও যেমন তেমনভাবে জটিল বাক্য গঠন করে। 9 বছর পার হলে ধীরে ধীরে ছোট ছোট বাক্য সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে সঙ্গীদের দলের সাথে মেলামেশার ইচ্ছা প্রবল হওয়ায় এই বয়সে ছেলেমেয়েরা সমবয়সী অন্যান্যদের সাথে সবসময় কথা বলতে আগ্রহী হয়। তারা অল্প দিনের মধ্যেই বুঝতে পারে যে অন্যে কী বলছে, তার অর্থ না বুঝলে শিখলে কারোর সাথে ভালো কথোপকথন করা যায় না। এইরকম উপলব্ধি বোধশক্তির উন্নতি ঘটায়। স্কুলের পড়াশোনার প্রতি মনোযোগ বাল্য বয়সে ছেলেমেয়ের বোধশক্তি বিকাশের প্রশিক্ষণ স্বরূপ। ক্লাসে অবস্থানকালীন ছেলেমেয়েরা কয়েকটি বিষয় সম্বন্ধে সচেতন হয়। যেমন ক্লাসে যা ঘটছে তা খেয়াল করতে হবে, অর্থাৎ ছাত্র ও শিক্ষক যা বলে। লেখাপড়ায় ভালো করতে হলে শিক্ষকের বক্তৃতা এবং অন্যান্য সহপাঠীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে। কোনো কোনো স্কুলে ক্লাসে অমনোযোগী ছাত্রদের শাস্তিস্বরূপ হয় অতিরিক্ত কাজ করতে দেওয়া হয়, নতুবা স্কুল ছুটির পরে আটকে রাখা হয়। প্রাথমিক শৈশবের মতো শৈশবের শেষ পর্যায়েও রেডিও এবং টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শোনা ও দেখার মাধ্যমে শিশুদের একটি বিষয়ে মনোনিবেশ করার ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে বোঝার ক্ষমতাও উন্নত হয়। অধিকন্তু অপেক্ষাকৃত বড় ছেলে মেয়ে তাদের কাছে অর্থবহ এরকম যে কোনো একটি শব্দ বা বাক্য শুনলে সে সম্পর্কে আরও বিশদভাবে জানার জন্য প্রশ্ন করে। প্রাক শৈশবে ছোট শিশুরা নিজের সম্পর্কে বা ইগোসেন্ট্রিক কথা বলার ধারা বদলে যাওয়ার সাথে সাথে শিশুরা বিভিন্ন ব্যক্তি সম্বন্ধে কথা বা সোশ্যালাইজড স্পিচ বলতে শিখলে অন্যের কথার অর্থ বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুরা যখন শুধু নিজের সম্বন্ধে কথা বলে তখন তাদের চিন্তাও নিজের বিষয়ে কেন্দ্রীভূত হয়। সেজন্য তার পাশের সবাই কী বলছে সেদিকে মনোযোগ দিতে পারে না। কিন্তু যখন এ বয়সে অন্য ব্যক্তি সম্বন্ধে বা একটি ঘটনার বিবরণ দিতে শেখে তখন চারপাশে সবাই কী বলছে তা জানতে আগ্রহী হয় বলে বোধশক্তির উন্নতি হয়। নিম্নলিখিত বিষয় যথা: 1. কথার বিষয়বস্তু, 2. কথা বলার পরিমাণ লক্ষ্য করার মধ্য দিয়ে এই বয়সে কথার উন্নতি বোঝা যায় বলে গবেষণায় জানা গিয়েছে। কথার বিষয়বস্তু, কন্টেন্ট অফ স্পিচ। শিশুরা কখন নিজের সম্বন্ধে কথা বলার অভ্যাস পরিত্যাগ করে অন্যের সম্বন্ধে বলতে শুরু করবে তা তার বয়স এবং অন্যান্য কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এগুলো হলো: 1. শিশুর ব্যক্তিত্ব, খ. সংস্পর্শ লাভ করেছে এমন ব্যক্তির সংখ্যা, শিশুর সাথে কথাবার্তা থেকে লব্ধ পরিতৃপ্তি, যে দলের সাথে কথা বলছে তার আকৃতি ইত্যাদি। অন্যান্য সব কিছু স্বাভাবিক হলে বাল্যাবস্থায় শিশু যত বড় দলের সাথে কথা বলবে তত বেশি সামাজিক কথা বলতে শিখবে। আবার এও দেখা যায় যে বয়স্কদের সান্নিধ্যে ছেলে মেয়ে যত বেশি নিজেদের সম্বন্ধে বলে সমবয়সীদের মাঝে সেরকম বলে না। কারণ অনেক বয়স্ক ব্যক্তি ছেলে মেয়েকে তার নিজের সম্পর্কে কথা বলতে উৎসাহিত করেন, কিন্তু সমবয়সী সঙ্গী সাথী তা পছন্দ তো করেই না, বরং যেসব বয়স্ক ব্যক্তি তাকে এরকমভাবে কথা বলতে উৎসাহিত করেন তাদেরও তারা পছন্দ করে না। এই বয়সে যে কোনো বিষয় শিশুদের কথার বিষয়বস্তু হলেও যখন অনেক ছেলে মেয়ে একসাথে হয় তখন তারা নিজেদের অভিজ্ঞতা, পরিবার, বাসা, কী কী খেলাধুলা করেছে অথবা দেখেছে, টেলিভিশনের প্রোগ্রাম, সিনেমা, দল বেঁধে যে কাজ করেছে, যৌনাঙ্গ ও যৌনক্রিয়া অথবা দুঃসাহস দেখাতে গিয়ে যে বন্ধুটির বিপদ হয়েছিল সে সম্বন্ধে আলোচনা করে। বয়স্ক ব্যক্তির সান্নিধ্য তিনিই তার পছন্দানুযায়ী কথোপকথনের বিষয়বস্তু নির্বাচন করে দেন। বালক বালিকা নিজের সম্বন্ধে বলার সময় গর্ব প্রকাশ করে। নিজেদের যে কোনো বিষয় তাদের গবেষণার বস্তু। ছোট শিশুরা সাধারণত নিজেদের কী কী জিনিস আছে তা গর্ব ভরে অন্যকে জানায়। কিন্তু এ বয়সের ছেলে মেয়ে নিজেদের অর্জিত নৈপুণ্য ও কৃতিত্ব নিয়ে গর্ব করে। 9 থেকে 12 বছর পর্যন্ত ছেলেদের মধ্যে গর্ব করার প্রবণতা খুব সাধারণ প্রতিক্রিয়া। বাল্যকালের শেষ দিকে শিশুরা কারো সমালোচনা অথবা কাউকে নিয়ে কৌতুক অথবা সমালোচনা করতে পছন্দ করে। কখনো কখনো একজন ব্যক্তি সম্পর্কে সবার সামনে, আবার কখনো কখনো আড়ালে সমালোচনা করে। বড়দের সমালোচনা করতে গিয়ে তারা সাধারণত অভিযোগ করে, যেমন আমার বন্ধুরা যে আচরণ করে তা তুমি আমাকে করতে দাও না। সমবয়স্ক সাথীদের সমালোচনায় উপহাস, বিদ্রূপ অথবা অশালীন মন্তব্যের পরিচয় পাওয়া যায়। বাল্যকালে শিশুদের কথার বিষয়বস্তু কীরকম হবে এবং কেমনভাবে কথা বলবে তা বুদ্ধিমত্তার উপরে খুব একটা নির্ভর করে না, বরং শিশুর সামাজিক আচরণ বিকাশের মাত্রার উপর নির্ভর করে। এ বয়সে যেসব ছেলে মেয়েকে সবাই পছন্দ করে সেসব ছেলে মেয়ে সুন্দরভাবে কথা বলার অনুপ্রেরণা পায়। তারা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে কথা এক একজনের মনে আঘাত করতে পারে এবং এও বুঝতে শেখে যে সেই হচ্ছে প্রিয় যার কথা আনন্দের সঞ্চার করে, এবং সেজন্য প্রিয় ব্যক্তির সান্নিধ্য সবার কাম্য। কথা বলার পরিমাণ বা অ্যামাউন্ট অফ টকিং। ছোটবেলার বাচালতা বা বকবকানি ধীরে ধীরে কমে যাওয়ায় বাল্যকালে ছেলে মেয়ের কথা বলার মাত্রা কমে আসে এবং তখন তারা সাবধানে কথা বলে।
ছোটবেলা কেউ কথা শুনতে আগ্রহী কিনা তা গ্রাহ্য না করে শিশুরা কথা শেখার জন্য যেভাবে কথা বলে তা এ বয়সে কমে আসে। এখন ছেলেমেয়ে মৌখিক অনুশীলনী হিসাব নয়, বরং অন্যান্য ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষা করার অন্যতম পন্থা হিসেবে কথার সাহায্য নেয়। বাল্যকালের বিকাশ চলাকালীন শিশুদের কথা বলার পরিমাণও কমে আসে। শিশুরা যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন ছেলেবেলার মতো অনর্থক বকবক করে না, কারণ অল্প দিনের মধ্যেই তারা বুঝতে পারে যে এ ধরনের অর্থহীন কথা বলা উচিত নয় এবং এও উপলব্ধি করতে শেখে যে শিক্ষকের অনুমতি ছাড়া ক্লাসে কথা বলা যায় না। সঙ্গীদের সাথে থাকতে থাকতে শিশু এও বুঝতে পারে যে অবিরাম কথা বলা বন্ধুরা পছন্দ করে না এবং এরকম বন্ধুরা সহজেই তাকে প্রত্যাখ্যান করবে। তারা আরও বুঝতে পারে যে দলের অন্যান্য সবাই তার মতো কথা বলার সুযোগ চায় এবং অন্য কেউ এ সময় কথা বলছে দেখলে বাকি অন্যান্যরা বিরক্ত হবে। কখনো কখনো একজন বালক অথবা বালিকার হাস্যকর উচ্চারণের জন্য সঙ্গীরা ঠাট্টা করলে সে কথা বলার মাত্রা কমিয়ে ফেলে। সাধারণত পরিবারের সবাই দ্বিভাষী হলে অথবা অসামাজিক কথা বললে এরকম পরিস্থিতির উদ্ভব হয়। আবার অনেকে বুঝতে পারে যে শুধু সে একাই যদি অবিরাম কথা বলে দলের উপর প্রাধান্য বজায় রাখতে চায়, তবে দলের স্বীকৃতি হারানোর ভয় রয়েছে। এরকম উপলব্ধির জন্য তারা কম কথা বলতে সচেষ্ট হয়। গবেষকদের মতে বাল্যকালের সবসময়ে মেয়েরা প্রত্যেক বয়সে ছেলেদের চেয়ে বেশি কথা বলে এবং নিম্নবিত্ত পরিবারের বালক বালিকার চেয়ে উচ্চবিত্ত পরিবারের বালক বালিকা বেশি কথা বলে। লাইনটি আমি আবার পড়ছি। গবেষকদের মতে বাল্যকালের সব সময়ে মেয়েরা প্রত্যেক বয়সে ছেলেদের চেয়ে বেশি কথা বলে এবং নিম্নবিত্ত পরিবারের বালক বালিকার চেয়ে উচ্চবিত্ত পরিবারের বালক বালিকা বেশি কথা বলে, কারণ ছেলেরা বুঝতে পারে কম কথা বলা পুরুষ জনচিত আচরণ। অন্যদিকে নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে কথা বলতে ভয় পায় এজন্য যে তাদের নিম্নমানের কথা শুনে সবাই হাসবে। বাল্যকাল শেষ হয়ে এলে শিশুদের কথা বলার প্রবণতা স্বাভাবিকভাবে কমে আসে। কথা শুনতে সবাই ঠাট্টা বিদ্রুপ করতে পারে ভয়ে যে তারা এ সময় কম কথা বলে তা নয়, বরং আসন্ন বয়ঃসন্ধির সাথে সম্বন্ধযুক্ত উদাসীনতার জন্য উইথড্রয়াল সিনড্রোম তাদের কথার পরিমাণ কমে যায়। পরবর্তী পরিচ্ছেদে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা আপাতত এখানেই থামছি। আমরা পরবর্তী কোনো একটি পর্বে দেখব বাল্যকালের আবেগের বিকাশ, সাধারণ আবেগের রূপ এবং বাল্যকালের বিভিন্ন সামাজিক দল এবং সামাজিক রূপের যে আচরণগুলো আছে বা অত্যাধিক আবেগময়তার কারণগুলো কি হতে পারে, এ বিষয়গুলো আমরা পরবর্তী পরিচ্ছেদের মাধ্যমে আমরা জানতে পারবো। আপাতত আমি এখানেই থামছি। সবার জন্য শুভকামনা জানাচ্ছি ও সবার জন্য ভালোবাসা জানাচ্ছি। আমি পাঠের মাঝখানে আমার অনেক অসংলগ্ন কথাবার্তা চলে আসতে পারে, বিভিন্ন ধরনের অযাচিত কোনো শব্দ চলে আসতে পারে, যার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা।